হঠাৎ করে আমরা যখন দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার পর তিনি একটি অভিযোগ করলেন ২০২৩-২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরির জন্য ২৯ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। তারপরই আমরা দেখলাম এই সিদ্ধান্তটি আসলো, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের এই উন্নয়ন সহায়তা বন্ধ করে দেওয়া হলো। এই ক্লেমটাকে জাস্টিফাই করার জন্য যেই প্রমাণ দরকার সেই প্রমাণটা কিন্তু দিতে পারেনি। এটা উনি বলেছিলেন, কিন্তু বাংলাদেশের এতগুলো সংবাদ মাধ্যম আছেন, এতগুলো ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার আছেন, কেউ কিন্তু এটাকে ক্লেমটাকে পরে ভেরিফাই করে বলতে পারেনি। তো আমার যেটা বিশ্বাস যে এটা একটা ক্লেম করতেই পারেন, বাট আমাদের বাংলাদেশে যে কাজগুলো হয় প্রত্যেকটি অনেক কমপ্লায়েন্সের সাথে করা হয়, অনেকগুলো ধাপ পার করে করা হয়। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। ২০২১ সালে বাংলাদেশে ইউএসএইড এর ফান্ডিং ছিল $500 মিলিয়ন এবং ২০২২ সালে $470 মিলিয়ন, ২৩ সালে $490 মিলিয়ন, ২০২৪ সালে $450 মিলিয়ন। হঠাৎ করে আমরা যখন দেখলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবার পর তিনি একটি অভিযোগ করলেন ২০২৩-২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরির জন্য ২৯ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। তারপরই আমরা দেখলাম এই সিদ্ধান্তটি আসলো, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের এই উন্নয়ন সহায়তা বন্ধ করে দেওয়া হলো, কারণ এই সহায়তা সরকার পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়। আপনি এটাকে কিভাবে দেখেন? আমি যেটা বলবো তানভীর ভাই, যে এই ক্লেমটা উনি করার পরে অনেকেই কিন্তু এখানে বাংলাদেশে যে অর্গানাইজেশন গুলো আছে এভিডেন্স চেয়েছে, কোনো এভিডেন্স কিন্তু দিতে পারেনি। এই ক্লেমটাকে জাস্টিফাই করার জন্য যেই প্রমাণ দরকার সেই প্রমাণটা কিন্তু দিতে পারেনি। ডেমোক্রেসি রিলেটেড অনেক কাজ করেছে। ডেমোক্রেসি এখানে কিন্তু একটু বৃহত্তর ভাবে বোঝানো হয়, যে ডেমোক্রেসি অ্যাওয়ারনেস নিয়ে বাংলাদেশে ইউএসএর অনেক ভালো ভালো কাজ করেছে। যে ডেমোক্রেসির প্রয়োজনীয়তাটা কি, কেন ইউথদেরকে ডেমোক্রেসির জন্য এগিয়ে আসতে হবে, কেন ভোটিং তার একটা নিজস্ব রাইট, এটা তার একটা অধিকার, কেন তাদেরকে সেই অধিকার নিয়ে মনোযোগী হতে হবে। কিন্তু এখানে যে সরকার রিলেটেড বা পলিটিক্যাল কোনো একটা উত্থান বা পতনের কোনো প্ল্যানিং ছিল, এটার কিন্তু কোনো এভিডেন্স নেই, এবং এই ক্লেমটা পরে কোনোভাবে প্রুফও করতে পারেনি। এটা উনি বলেছিলেন, কিন্তু বাংলাদেশের এতগুলো সংবাদ মাধ্যম আছেন, এতগুলো ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার আছেন, কেউ কিন্তু এটাকে ক্লেমটাকে পরে ভেরিফাই করে বলতে পারেনি। তো আমার যেটা বিশ্বাস যে এটা একটা ক্লেম করতেই পারেন, বাট আমাদের বাংলাদেশে যে কাজগুলো হয় প্রত্যেকটি অনেক কমপ্লায়েন্সের সাথে করা হয়, অনেকগুলো ধাপ পার করে করা হয়, এবং অনেকগুলো চেক এন্ড ব্যালেন্স থাকে, যাতে একটা টাকা চাইলেই আপনি যে কোনো জায়গায় খরচ করতে পারবেন না, যেহেতু এটা একটা ফরেন ফান্ড। যারা প্রত্যেক যারা জি যারা এই ধরনের আর্থিক সহায়তায় হৃষ্টপুষ্ট হয়েছেন, তারা আন্দোলনে মাঠে নেমেছেন, এমন অভিযোগ রাজনৈতিক দলের থেকে আসছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় বিশ্লেষণও এসেছে যে যারা এই ধরনের ইউথ ফান্ডগুলো পেয়েছেন বা গ্রহণ করেছেন, তারা রাজপথে নেমেছেন। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটিকে আপনি বলছেন কোনো সত্যতা নেই, তাহলে মার্কিন প্রেসিডেন্ট মিথ্যা কথা বলেছেন? আমি সেটা বলবো না যে সত্যি বলেছে কিনা মিথ্যা বলেছে, আমি জাস্ট বলবো যে এটার এভিডেন্স আমরা এখনো পাইনি। এবং এখানে আমি আবারও বলছি যে এখানে যেই ধরনের ফান্ডিং গুলো আসে প্রত্যেকটিরই অনেকগুলো কমপ্লায়েন্স থাকে। এখন ওই ফান্ডিং, ধরেন আমার প্রজেক্টের মাধ্যমে আমরা অনেক ইউথদেরকে আমরা ট্রেনিং দিয়েছি তার সফট স্কিলস মানে দক্ষতা বৃদ্ধির জন্য, তাকে আমরা চাকরির জন্য আমরা চেষ্টা করেছি। এখন সেই ইউথরা হয়তো অনেকেই গিয়েছে এখানে অগাস্টে, তারাও এখানে জড়িত ছিল, কিন্তু সেইখানে কিন্তু এইখানে যাওয়ার জন্য আমাদের কাছ থেকে ট্রেনিংটা পায়নি। আমাদের কাছ থেকে ট্রেনিংটা পেয়েছে সে একটা চাকরি কিভাবে পাবে, সে একটা চাকরি কিভাবে ধরে রাখবে, সে একটা ভালো অবস্থায় নিজেকে কিভাবে নিতে পারবে। তো সেখানে আপনি কিন্তু অনেকভাবেই কানেক্ট করতে পারেন যে এখানে একটা প্রজেক্টে ট্রেনিং পেয়েছে, এই ছেলেরাই কিন্তু রাস্তায় নেমেছে। কিন্তু আমরা বলবো যে ট্রেনিং এর কন্টেন্টটা আপনাকে দেখতে হবে, যে ট্রেনিং এর আসলে ওখানে কি শেখানো হয়েছে, এটাকে আসলেই ওদেরকে রাস্তায় নামানোর জন্য প্রশিক্ষণটা দেওয়া হয়েছে, নাকি আসলে ওদেরকে অন্য কোনো কারণে প্রশিক্ষণটা দেওয়া হয়েছে। তো আমি সেটাই বলবো যে আমরা যে প্রজেক্ট গুলো দিয়ে আমার যতগুলো ধারণা আছে, কোনো এমন প্রজেক্ট আসেনি বা করা হয়নি যেখানে আসলে এরকম ধরনের কোনো কিছুর প্রভাব আছে।